কার্যকলাপকে প্রতিহত করতেই সশস্ত্র জাসদ গণবাহিনী প্রতিষ্ঠা অনিবার্য হয়ে পড়েছিল। শতভাগ মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গঠিত রক্ষী বাহিনীর অত্যাচারের কারণে ওই সময় ব্যাপক জনপ্রিয় হয়েছিল শতভাগ মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত দল জাসদ, যার ফলে 1973 সালে নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় জাসদ নামক নতুন ওই রাজনৈতিক দলটি। মানুষের সিভিল রাইট এবং মানুষের ফান্ডামেন্টাল রাইটস এগুলি কাঠিল করে দিয়ে মুজিব ক্ষমতা থাকার চেষ্টা করে। শেখ মুজিবের দুঃশাসন আর সন্ত্রাসী রক্ষী বাহিনী নির্যাতনে অতিষ্ঠ হয়ে 1973 সালে নির্বাচনে জাসদকেই ভোট দিয়েছিল মানুষ, কিন্তু শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে ভোট ডাকাতি করে জাসদের জয় ছিনিয়ে নেয়। সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের 51 পৃষ্ঠায় শেখ মুজিবের ভোট চুরির এক অকল্পনীয় বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে 1973 সালে নির্বাচনে ভোট গ্রহণ শেষে যখন বেতার টিভিতে ফল ঘোষণা হচ্ছিল, তখন আওয়ামী লীগ যখন দেখল তাদের প্রথম সারির কয়েকজন নেতাই পরাজিত হয়েছে, তখন তাদের মধ্যে আতঙ্ক কাজ করেছিল, যে কারণেই তারা মিডিয়া কুয়ের আশ্রয় নেয়। কেন্দ্রীয় প্রচার কমিটিকে বাদ দিয়ে গণভবনের কন্ট্রোল রুমে ফলাফল প্রচারের দায়িত্ব নিয়ে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়। আওয়ামী লীগের কতিপয় নেতাকে জোর করে জেতানোর জন্য কয়েকটি কেন্দ্রে হেলিকপ্টার পাঠিয়ে সেখানকার ব্যালট বাক্স ছিনিয়ে এনে নতুন ব্যালট রেখে আসা হয় ভোট কেন্দ্রগুলোতে। সর্ববৃহৎ ভোট পেয়ে আমার বাবা পুরো বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ভোট পেয়ে এমপি হয়েছিল এবং বিবিসি থেকে ডিক্লেয়ার দিয়েছিল। কিন্তু শেখ মুজিব উঠে সহ্য করতে না পারে আমার বাবার বিরুদ্ধে যে দাঁড়াছিল এম সিদ্দিক, ও মাত্র 10,000 ভোট পাইছিল, আমার বাবা পেয়েছিল 90,000 ভোট। তারপরে ওকে ডিক্লেয়ার দিছে, আমার বাবাকে বল প্রয়োগ করে এবং ঘেরাও, ও আমার বাবাকে বাড়ির মধ্যে ঘেরাও রেখে এই কাজটা করা হয়েছিল। ভোট ডাকাতির মতো 1973 সালে নির্বাচনে শেখ মুজিবই প্রথম বিরোধী প্রার্থীকে গুম করার নজিরও স্থাপন করেন। 73 নির্বাচনে শেখ মুজিব 4টি আসনে মনোনয়ন জমা দেন। এর মধ্যে ভোলার জাসদ নেতা ডাক্তার আজহারউদ্দিন ছিলেন শেখ মুজিবের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, যে কারণে মুজিব তাকে মনোনয়নপত্র জমার দিনই অপহরণ করে ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। ওই সময় গণকণ্ঠ পত্রিকাটি ব্যাপক জনপ্রিয় এবং সরকারের সমালোচক ছিল, যে কারণে পত্রিকাটির নির্বাহী সম্পাদক আফতাব উদ্দিনকে জোর করে গাড়িতে তুলে চোখ বেঁধে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে কোনো কথা পত্রিকায় লেখা যাবে না শর্তে রাত 9টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়, যে তথ্যটি জাসদের উত্থান পতন অস্থির সময় রাজনীতি বইয়ের 98 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। জাতীয় নির্বাচনের মতো সব নির্বাচনেই ভোট চুরিতে জড়িত ছিল মুজিব ও তার পরিবার। ডাকসু নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের সমর্থিত পরিষদের কাছে মুজিব সমর্থিত পরিষদ পরাজিত হতে পারে এমন খবরে শেখ মুজিবের বখাটে পুত্র শেখ কামাল ডাকসুর ব্যালট বাক্স ছিনতাই করেন। প্রতিপক্ষরা মিছিল নিয়ে বের হলে শেখ কামাল সেখানে অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন, যে তথ্যটি বইয়ের 106 নম্বর পাতায় বলা হয়েছে। শেখ কামাল যে রাতে ব্যাংক ডাকাতি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিল, সেদিনও শেখ মুজিব বলেছিলেন শেখ কামালকে তিনি হাসপাতালে দেখতে যাবেন না, কিন্তু ওই সময়ের পুলিশের আইজিপি তার এক ডায়েরিতে উল্লেখ করেছেন 2 দিন পর শেখ মুজিব তাকে ঠিকই হাসপাতালে দেখতে গিয়েছিলেন, যদিও শেখ হাসিনা ইদানিং ব্যাংক ডাকাতির ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবি করে থাকেন। কামালকে তো ব্যাংক ডাকাতি মানালো, যে মিথ্যা অপপ্রচার কিভাবে দিয়েছিল। শেখ কামালের এসব সন্ত্রাসী কার্যকলাপকে মুজিব কতটা প্রশ্রয় দিতেন তার বর্ণনা দেওয়া হয়েছে বইটির 106 নম্বর পাতায়। বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি ছিল কলঙ্কজনক একটি দিন। একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সরকার বিরোধী ছাত্র সংগঠন জিতে যাবে, এটা মেনে নেয়ার মতো উদারতাও আওয়ামী লীগ সরকারের ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন শেখ মুজিব একজন সমুচা মার্কা উপাচার্য নিয়োগ দিয়েছিলেন, যার নাম অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী। তার কাছে সাধারণ ছাত্ররা ভোট ডাকাতির বিষয়টির বিচার নিয়ে গেলে তিনি কোনো ব্যবস্থা নিতে অপারগতা জানান। এর পুরস্কার হিসেবে কিছুদিনের মধ্যে মুজাফফরকে শেখ মুজিব টেকনোক্রেট মন্ত্রী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। মুখে বড় বড় কথা বলার ভেতরে দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দেয়া, এটাই ছিল শেখ মুজিব। এভাবেই ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় আসার পর আওয়ামী এমপিরা লাগামহীন দুর্নীতির মাধ্যমে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়, যে কারণে 1974 সালে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। তবে আওয়ামী লীগের লোকেরা তখনও ঠিক এখনকার মন্ত্রীদের মতো বেহেশতে ছিলেন। বাস্তবে দোজকে থাকা মানুষদেরকে তখনও বেহেশতে আছি বলতে বাধ্য করা হতো। দুর্ভিক্ষ নিয়ে সরকারের সমালোচনা করলেই চলত তার উপর নির্যাতন। ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। আলোচিত কবি রফিক আজাদ শেখ মুজিবকে উদ্দেশ্য করে ভাত দে হারামজাদা কবিতাটি পাঠ করলে তাকে জেলে পাঠিয়ে দেন শেখ মুজিব। ইংল্যান্ডের লোক কষ্টে আছে, অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের 37%, আমরা তো সুখে আছি, বেহেশতে আছি বলতে হবে। বর্তমানের হাসিনা সরকারের মতোই মুজিব সরকার দেশের দুর্ভিক্ষ নিয়ে মশকরা করতেন। বিদেশি একজন সাংবাদিক মুজিবকে প্রশ্ন করেছিলেন মানুষ খাবার পাচ্ছেন না, জবাবে মুজিব বলেন এই সবই গুজব।
আমরা ফ্রিতে মানুষকে খাবার দিচ্ছি বলেই মাত্র ২৭,০০০ মানুষ মারা গিয়েছে, তা না হলে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারত। It seems that many people, perhaps tens of thousands of people, are simply not getting food in this country. It's not correct. Then 27,000 people could not even die. ২৭,০০০ মানুষ মারা যাওয়াকে শেখ মুজিব কিছুই মনে করেননি, যে কারণে ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর সারা দেশের মানুষ মুজিব সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছিল। শেখ মুজিব তখন বুঝতে পেরেছিলেন দেশে গণতন্ত্র থাকলে বেশি দিন আর ক্ষমতায় থাকা যাবে না, যে কারণে তিনি বলেছিলেন আমাদের যে অবস্থা, আগামী নির্বাচনে আমরা ২৫-৩০টির বেশি আসন পাব না, তখন স্বাধীনতা বিরোধীরা আমাদেরকে কচু কাটা করবে। এই উপলব্ধি থেকে শেখ মুজিব জোর করে ক্ষমতায় থাকতে বাকশাল গঠনের পরিকল্পনা হাতে নেন। আজীবন ক্ষমতায় থাকার এরকম অগণতান্ত্রিক পরিকল্পনার সাথে আওয়ামী লীগ নেতারাও এক হতে পারেননি, কিন্তু যারাই বাকশালের বিরোধিতা করেছিল তাদের অবস্থা কতটা দুর্বিষহ হয়েছিল তা ওই সময়ের বিভিন্ন রাজনীতিবিদদের বক্তব্যে উঠে এসেছে। Mujib Saab went for Bakshar, which means one leader, one party, one country. মিজানুর রহমান চৌধুরী তার রাজনীতির ৩ কাল বইতে লিখেছেন ১৯৭৫ সালের ২১শে জানুয়ারি সংসদীয় দলের শেষ বৈঠকে শেখ মুজিব বাকশালের পক্ষে কে কে আছে তা জানতে চেয়ে সবাইকে হাত তুলতে বলেন। বেশিরভাগ ভয়ে হাত তুলল মিজানুর রহমান চৌধুরী হাত না তুলে বক্তব্য দেওয়ার জন্য উঠে দাঁড়ালে শেখ মুজিব তাকে উচ্চ স্বরে ধমক দিয়ে বলেন, তুই বস, তুই বস। মিজানুর রহমান বসে পড়ার পর তাকে হাত তুলতে বললেও তিনি মুজিবের কথা শুনেননি। এরপর সংসদ থেকে বেরিয়ে বাসায় গিয়ে জানতে পারেন শেখ মুজিব স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আহমেদকে নির্দেশ দিয়েছেন মিজানুর রহমানকে কিছুদিন জেলে আটকে রেখে তার মাথা ঠান্ডা করবার জন্য। বাকশালের মাধ্যমে শেখ মুজিবের শেষ পরিণতি ঘটবে এটা সবার আগে বুঝেছিলেন তাজউদ্দিন আহমেদ। তিনি মুজিবকে বলেছিলেন, মুজিব ভাই, এজন্যই কি আমরা ২৪ বছর সংগ্রাম করেছিলাম? দেশ যেভাবে চলছে আপনি থাকবেন না, আমরাও থাকবো না। এদেশ চলে যাবে রাজাকার আল বদরদের হাতে। ব্যারিস্টার মইনুল পরিকল্পনা করেছিলেন অন্তত ২৫ জন এমপিকে যদি গোপনে বাকশালের বিরুদ্ধে দাঁড় করানো যায় তাহলে চতুর্থ সংশোধনী পাশ করতে পারবে না। এই পরিকল্পনা শেখ মুজিব জেনে যাবার পর সংসদে ঘোষণা দেন বাকশালের বিরুদ্ধে কোনো এমপি বিরোধিতা করলে তাদেরকে জবাই করে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়ানো হবে। এভাবে ক্ষমতার লোভে সংসদ, সংবিধান, আইন, বিচার, শাসন সবকিছুকেই কুক্ষিগত করে দেশকে এক নরকে পরিণত করেছিল শেখ মুজিব। অনেকে একটি যৌক্তিক প্রশ্ন করে থাকেন, শেখ মুজিব যদি ভালো না হবে তাহলে পাকিস্তানিরা তাকে এতদিন জেলে কেন রেখেছিলেন? লম্বা সময় জেল খাটলে যদি কেউ জাতির পিতা হয়ে যায় তাহলে পিচ্চি হান্নান কাইল্লা মজিদ কিংবা সুইডেন আসলামকেও আওয়ামী লীগের বাপ ডাকা উচিত। কোনো সন্দেহ নেই শেখ মুজিব একজন সাহসী নেতা ছিলেন, যে কারণে বিরোধী দলে থাকাকালীন পাকিস্তানি সরকারের বিরোধিতা করে বারবার তিনি জেলে গিয়েছেন। তার জন্য মানুষের কাছে ভালোবাসার বঙ্গবন্ধু উপাধিও পেয়েছিলেন। কিন্তু সাহস আর সততা এক জিনিস না। পৃথিবীর যত চোর, বাটপার, বদমাই, সন্ত্রাসী আছে তারা সকলেই অবশ্যই সাহসী। শেখ মুজিব সাহস দেখিয়েছিলেন, কিন্তু ক্ষমতায় যাবার পর তার সততা দেখাতে পারেননি, যদিও মুখে তিনি সবসময় সততার বুলি আওড়াতেন। তুমি যখন শাসন করবা, সোহাগ করতে শেখো, তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িয়েও। প্রতিটা রাজনীতিবিদ এরকম মধুর মধুর কথা বলেন। অপ্রিয় হলেও সত্য, এদেশে রাজনীতি মানেই নেতাদের লাভজনক ব্যবসা। প্রতিটা রাজনীতিবিদ বিরোধী দলে থাকাকালীন জনগণের অধিকারের কথা বলে, আবার ক্ষমতায় গেলে চুরি করে, ঠিক যেমনটা বিএনপির অনেক নেতা করে দলকে ডুবিয়েছে। এখনো বিএনপির অনেকেই অপেক্ষায় আছেন দল ক্ষমতায় এলে আবারও আল্লাহর নাম নিয়ে চুরি শুরু হবে, কিন্তু এখন তারাই আবার আওয়ামী লীগের চুরির বিরুদ্ধে কথা বলে। এটার নামে রাজনীতি, সাহিত্যের ভাষায় যাকে বলা হয় সুযোগ না পেয়ে ভদ্র। শেখ মুজিবও যতদিন ক্ষমতা না পেয়েছেন ততদিন সৎ ছিলেন, মানুষের অধিকার নিয়ে কথা বলতেন, কিন্তু ক্ষমতা পেয়েই হয়ে যান বেয়াদব, দুর্নীতিবাজ, স্বৈরশাসক। কাউকে সম্মান করতেন না মুজিব, তার চেয়ে বয়সে বড় মানুষদেরকেও তিনি তুই করে ডাকতেন। ক্ষমতা তাকে এতটা অহংকারী করে তুলেছিল যে বিদেশি গণমাধ্যমের সামনেই কলকিতে সুখ টান দিতেন। এভাবেই প্রধানমন্ত্রীর পদটিকে তিনি কলঙ্কিত করেছিলেন। এসব কারণে মুজিবের মৃত্যুতে কেউ এগিয়ে আসেনি। সারা দেশের মানুষ মিষ্টি বিতরণ করে খেয়েছিল। ঢাকা শহরের কোনো দোকানে সেদিন মিষ্টি খুঁজে পাওয়া যায়নি। একটি মানুষ ছিল না প্রতিবাদ করার? কেন করতে পারেনি? এত বড় সংগঠন, এত সমর্থক, এত লোক, কেউ তো একটা কথা বলার সাহস পায়নি। খোদ আওয়ামী নেতারাও তার লাশ দেখতে যাননি। এতদিন মুজিবের চামচামো করা স্পিকার আব্দুল মালেক উকিল বলেছিলেন জাতি ফেরাউনের কবল থেকে মুক্তি পেল। মুজিবের কাছের সহচর আতাউর রহমান খান 15 আগস্টকে নাজাত দিবস ঘোষণা করেছিলেন।
মুজিবুর রহমানের বিরুদ্ধে যা করছে তাকে যারা খুন করলো, মাওলা দয়া করিয়া শেখ মুজিবুরের খুনিদেরকে জান্নাতের বাগান বানাই দাও। 1975 সালে বাঙালি ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছিল, আর 2022 সালে নমরুদের মায়ের হাত থেকে নাজাত চায়। আল্লাহ হাফেজ।